গতকাল শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে মাধ্যমিকের দশম শ্রেণী বাংলা ক্লাসে আমরা প্রথমে ধরেছি মতিনন্দীর কলি উপন্যাসটি। এই উপন্যাসটি 4টে পাঠে তোমাদের পরীক্ষা হবে। তো দশম শ্রেণীর প্রথম সেমিস্টার তোমাদের যে পর্যন্ত তোমাদের পড়তে হবে সেটি কালকে আমরা ক্লাসে সন্ধ্যাবেলা ছিল বলে আমরা ভিডিওটা তৈরি করতে পারিনি, তাই আজ সকালে আমরা সেই ভিডিওটা তৈরি করছি। এই যে দশম শ্রেণীতে তোমাদের 1 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। এই 1 থেকে 34 পৃষ্ঠার মধ্যে যা প্রশ্ন আছে এবং যাবতীয় খুঁটিনাটি আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের কাছে আমরা তুলে ধরব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, 10 মিনিটের মধ্যে আমরা এই ক্লাসটা সম্পন্ন করব। এসো। এই কলি উপন্যাসে আমরা যেখান থেকে শুরু করব, অর্থাৎ উপন্যাসের শুরুতেই আমরা দেখেছি আমাদের গঙ্গার ঘাট। আর সেই গঙ্গার ঘাটে তখন চলছিল বারুণী উৎসব। আর এই বারুণী উৎসবকে কেন্দ্র করে কিছু পুণ্যার্থী, অসংখ্য পুণ্যার্থী, কিছু বলা ভুল হবে, অসংখ্য পুণ্যার্থী পূর্ণ স্নান করছিল গঙ্গার ঘাটে এবং তারা মাথায় আম নিয়ে গঙ্গায় ডুব দিচ্ছিল এবং ডুব দিয়ে উঠে সেই আমগুলো গঙ্গার দিকে তারা ছড়িয়ে ফেলে দিচ্ছিল। এই সময় আমরা খুব মজাদারভাবে লক্ষ্য করলাম, আমরা না, আরও একজন সবার অলক্ষ্যে লক্ষ্য করছিলেন যে কিছু ছেলে এবং মেয়ে এই যে আমগুলো পুড়িয়ে দিচ্ছিল, সেই আমগুলো ছড়িয়ে দিচ্ছিল, সেই আমগুলো তারা সংগ্রহ করছে গঙ্গার থেকে। এখানে আমরা দেখলাম এই আমগুলো কুড়ানোর জন্যে কিছু ছেলে মেয়ে গঙ্গার জলে ভাসল, আর কেউ বা গলা জলে বুক জলে দাঁড়িয়েছিল। ঠিক এরূপ দৃশ্যের মধ্যে আমরা দেখলাম একটি মেয়েকে, যে এই সকল অসংখ্য ছেলেদের সঙ্গে লড়াই করে সেও সাঁতার দিয়ে সেই আম কুড়াচ্ছিল গঙ্গার জল, ভাসমান জলের উপর থেকে। আর এই মেয়েটি হলো কলি। আর অদম্য জেদের বশবর্তী হয়ে তার লড়াইয়ের যে মনোভাব, ছেলেদের সাথে সাঁতার দিয়ে যে আম তারা নিয়ে তারা পকেটে ভরছিল এবং অবশেষে পকেট যখন তাদের ভর্তি হয়ে যায় তখন তারা উপরে উঠে পাড়ে রেখে দেয়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি জানেন তো, এই যে পাড়ে তারা আমগুলো রেখে দিল, এই আমগুলো কেউ হাত দেয় না, বলা যেতে পারে হাত দেওয়ার কারোর সাধ্য নেই। অবশেষে এই ছেলে মেয়েগুলো সেই আমগুলো নিয়ে রাস্তার ধারে বসে খুব অল্প দামে সেগুলো বিক্রি করে তারা পয়সা রোজগার করে। এরূপ একটি দৃশ্য আমরা বারুণ উৎসবকে কেন্দ্র করে গঙ্গার ঘাটে দেখলাম। শুধু আমরা দেখিনি, সবার অলক্ষ্যে, যেটা আমরা বলছিলাম, অলক্ষ্যে দাঁড়িয়ে একজন এই ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন। তিনি হলেন ক্ষিতীশ বাবু, অর্থাৎ ক্ষিতীশ সিংহ। তিনি এই ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন। আর এই ঘটনার মধ্যে দিয়ে আমরা যে জিনিসটা খুব লক্ষণীয়ভাবে প্রত্যক্ষ করলাম সেটি হলো কনির মধ্যে আছে হার মানা একটা অদম্য জেদ। অর্থাৎ ছেলেদের কাছে এই মেয়েটি কোনো মতেই হার মানতে চায় না। তার যে এই যে মানসিকতা, হার আমি মানব না, এটি কিন্তু প্রথম ক্ষিতীশের চোখে আসে। আর ক্ষিতীশের চোখে আসার ফলে এই অদম্য জেদকে ক্ষিতীশের খুব ভালো লাগে। শুধু ভালো লাগে না, ক্ষিতীশ এই জায়গায় দাঁড়িয়ে, এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে কলির মধ্যে আগামী চ্যাম্পিয়নকে সে লক্ষ্য করে। আর লক্ষ্য করে আমাদের ক্ষিতীশ সিংহ যে কথাটি বলে সেটা খুবই
মূল্যবান তথ্য আমাদের এই উপন্যাসের ক্ষেত্রে, আমাদের কনির ক্ষেত্রে, যার মধ্যে একটা দার্শনিক তত্ত্ব লুকিয়ে আছে। সেখানে আমাদের ক্ষিতিশ সিংহ বলছেন, তোর আসল লজ্জা জলে, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কি সাংঘাতিক! ক্ষিতীশের মুখে এই দার্শনিক তত্ত্ব কনির সম্পর্কে আমরা শুনতে পাই। এরপরে এটা একটা গেল প্রথম পর্যায়, গঙ্গার ঘাট। এরপরে আমরা দেখব জুপিটার ক্লাব, যে ক্লাবের কর্মকর্তাদের মধ্যে অন্যতম আমাদের ক্ষিতীশ সিংহ, অর্থাৎ জুপিটার ক্লাবের একজন সদস্য আমাদের ক্ষিতীশ সিংহ। আর এই ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে আমরা দেখি, রাজনীতি এবং নিয়ম কানুনের তোয়াক্কা না করে একটা বেশিরভাগ সদস্য তারা সস্তা রাজনীতির কথা, সস্তা নিয়ম কানুনের কথা তারা বলতে থাকে। আর এই সস্তা রাজনীতির নিয়ম কানুনকে নিয়ে আমাদের ক্ষিতীশের সাথে জুপিটার ক্লাবের অধিকাংশ সদস্যদের একটা মতবিরোধ ঘটে। ঘটাটাই স্বাভাবিক। আর মতবিরোধ ঘটার ফলে এই ক্ষিতীশ সিংহকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়, যে বিষয়টি ক্ষিতীশ সিংহ কিন্তু ভালো মনে মেনে নিতে পারেননি। কিন্তু ভালো মনে মেনে নিতে না পারলে কি হবে, তার মনের মধ্যে এই যে ক্লাব থেকে বেরিয়ে আসার ঘটনাটি তার মনের মধ্যে ভীষণভাবে নাড়া দেয়। শুধু তাই নয়, এখানে আমরা ক্ষিতীশের মধ্যে একটা আপসহীন বিষয়ে আমরা পরিচয় পাই। আর পরিচয় পাই যে একটি সাধারণের মধ্যে অসাধারণ চরিত্র খুঁজে পাওয়ার। বলা যেতে পারে এই এক এক করে 30টা বছর এই জুপিটার ক্লাবের সাথে আমাদের ক্ষিতীশে পরিচয় ছিন্ন অবস্থায় থাকে। আর এই ছিন্ন হওয়ার কারণে ক্ষিতীশের মধ্যে একটা অমোঘ জাতীয় সত্তা তার মনের মধ্যে জাগরিত হয়। আর ক্ষিতীশকে ক্লাব থেকে বহিষ্কার করার ফলে ক্লাবের কর্মকর্তাদের মুখে শুনতে পাই, যাকে আমরা ত্যাগ করেছি সে কিন্তু বিষ। স্বাভাবিক, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে, যে লড়াই করবে, সে তো সমাজের চোখে বিষ হবেই। স্বাভাবিক, আমরা আমাদের সমাজ জীবনে সেটা আমরা লক্ষ্য করতে পারি। ক্ষিতীশের সেটাই হলো, ক্ষিতীশের জীবনে সেটাই হলো জুপিটার ক্লাবের মধ্যে সে বিষ নামে পরিণত হলো, যেটা খেলেও মৃত্যু, যার স্পর্শ থাকলেও ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই ক্ষিতীশকে জুপিটার ক্লাব থেকে বহিষ্কার করা হলো। এর পরবর্তী একটা অধ্যায়ে আমরা দেখছি কনির পারিবারিক অবস্থা। আমরা সকলেই জানি, কনির যদি পারিবারিক অবস্থা স্বচ্ছ সাবলীল হতো, স্বাচ্ছন্দ্যময় হতো, তাহলে এই ছোট্ট মেয়েটি কিন্তু ছেলেদের সাথে গঙ্গার জলে লড়াইটা করতো না, সংগ্রাম করতে হতো না। ওই প্রতিকূল অবস্থায় তাকে ওই তীব্র স্রোতের মধ্যে আম কুড়াতে হতো না। আর এই ঘটনার মধ্যে থেকে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে কনির পারিবারিক অবস্থা মোটেই স্বচ্ছ সাবলীল ছিল না, দারিদ্র্যময়। কেমন দারিদ্র্যময় সে কথা আমরা নজরুলের কবিতায় আমরা দেখেছি। দারিদ্র্যও কিন্তু কবি নজরুলকে কিন্তু হারাতে পারেনি। তাই কবি নজরুলের কণ্ঠে আমরা শুনতে পেয়েছিলাম, হে মোর দারিদ্র, তুমি মরে করেছ মহান, তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। আর এই দারিদ্রতাই কনির জীবনে একটা সম্মান এনে দিয়েছিল। আসলে বুঝতে পারছি জীবনে প্রতিপালিত হয়েছে এই কনি, বস্তি এলাকার মধ্যে থাকে কনি। সেখানে গিয়ে আমাদের ক্ষিতীশ সিংহ সেই বিষয়টি লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করলেন যে কনির দাদা
তার জীবনেও একটা সাঁতারু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যে কোনো কার্যকারণে সেই ঘটনার মধ্যে সে সামিল হতে পারেনি। একটা কারখানায় সে কাজ করত, সংসারটা সে নিজে হাতেই চালাতো। কিন্তু ঘটনাক্রমে আমরা দেখলাম এই কনির দাদা অর্থাৎ কমল এর অকাল প্রয়াণ হয়। আর স্বাভাবিকভাবে এই ছোট্ট মেয়েটির জীবনে নেমে আসে সংসারের একটা বৃহত্তর বোঝা। তাহলে একদিকে সংসার চালাতে হবে একটা মেয়ের কাছে, অপরদিকে তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে একজন সাঁতারু হিসাবে, কিন্তু অর্থ নেই, পেটের ভাত নেই। তাহলে কি হবে? তাহলে একদিকে অর্থের অভাব, অপরদিকে অন্নের অভাব, যার মধ্যে দিয়ে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে বিপদে চালিত হতে বাধ্য হয়। কিন্তু আমাদের ক্ষিতীশ এই ছোট্ট মেয়েটিকে, কনিকে কিন্তু কখনোই বিপদে চালিত হতে দেয়নি। কারণ তার মনে সংকল্প ছিল, সে দেখেছিল আগামী দিনের ভবিষ্যৎ চ্যাম্পিয়ন হতে পারে সাঁতারে আমাদের এই কনি। তাই নিজে দায়িত্ব নিয়ে এই কনিকে একটা বিখ্যাত সাঁতার ক্লাবে তাকে ভর্তি করিয়ে দেয়। আর সাঁতার থেকে যখন উপরে উঠে আসে, তখন এই মেয়েটির জন্য সে প্রস্তুত করে রাখে দুধ, কলা, ডিম, এই রকম পুষ্টিকর খাদ্য। কারণ বাড়ি গেলে তো এগুলো সে খেতে পারবে না। শুধু এগুলি নয়, সে সামান্য পেট ভরানোর জন্য এক মুঠো ডাল ভাত সে কিন্তু তার পেটে জুটবে না। বলা যেত এই ডিম, কলা, রুটি, দুধ এগুলি আমাদের কনির কাছে চরম বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তবুও তাকে খেতে হয়, কারণ তাকে লড়াই করতে হবে। লড়াই করে আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ঘটনা কিন্তু আমাদের প্রমাণ করে দেয় দারিদ্রতার কাছে, অর্থের কাছে আমাদের হার মানলে হবে না। আমাদের জীবনে অকস্মাৎ এসে যাবে কোনো না কোনো মানুষ, সেই মানুষটি আমাদের জীবনকে কিন্তু একটা সুন্দর, সুস্থ, সাবলীল পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর সেটা সাহায্য করেছিল আমাদের ক্ষিতীশ সিংহ। তাই আমরা দেখলাম যে মেয়েটিকে গঙ্গার ঘাট থেকে তুলে এনে এই ক্ষিতীশ সিংহ অ্যাপোলো ক্লাবে ভর্তি করে দিয়েছিল। ক্লাবটার নাম অ্যাপোলো ক্লাব। অ্যাপোলো ক্লাবে ভর্তি করে দেয়। আর সেখান থেকে সে প্রশিক্ষণ নিয়ে একজন বিখ্যাত সাঁতারু হয়ে উঠল আমাদের এই কনি। কনি দারিদ্রতার কাছে সে হার মানেনি। কারণ প্রথমে আমরা দেখেছিলাম সে কিন্তু ছেলেদের সাথে লড়াই করছিল, সেখানে কিন্তু তার মনের মধ্যে ছিল অদম্য জেদ। সে হার যাতে না মানে সেই স্বপ্ন তার মনের মধ্যে ছিল, কারণ ওই আমগুলো কোড়ালে পরে তার সংসারটা চলবে, এখানে তার জেদ ছিল। তাই ছেলেদেরকে টেক্কা দিয়ে সে তাদের মুখের থেকে গ্রাস অর্থাৎ আম কুড়িয়ে সে নিয়ে চলে আসতো গঙ্গার ওপরে। অর্থাৎ গঙ্গার ঘাট থেকে একটা মেয়েকে এইভাবে তুলে নিয়ে এসে তাকে নিজের মতন করে মানুষ করে নেওয়া, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার যে পরিকল্পনা ক্ষিতীশের মধ্যে ছিল, সে কিন্তু সফল হয়েছিল আমাদের ক্ষিতীশ সিংহ। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? একদিকে এই কনিকে বিখ্যাত সাঁতারু হিসাবে গড়ে তোলা স্বপ্ন ছিল আমাদের ক্ষিতীশের মনে, অপরদিকে তার পারিবারিক জীবনের ছিল কিন্তু চরম অশান্তি। কেন? এই ক্ষিতীশ সিংহ কিন্তু তার পরিবারে তার স্ত্রীর সাথে সময় দিতে পারত না, এমনকি তার সংসারটা কিভাবে নির্বাহ হবে সে বিষয়টাও কিন্তু সে নজর দিত না। স্বাভাবিকভাবে স্ত্রী, অর্থাৎ স্ত্রীর নাম হলো লীলাবতী, এই লীলাবতীর সাথে আমাদের ক্ষিতীশ সিংহের একটা মনোমালিন্য হয়। আর মনোমালিন্য হওয়ার কারণেই কিন্তু আমাদের তাদের সাংসারিক জীবনে একটা অন্ধকারময় জীবন নেমে আসে, যার ফলে তাদের জীবন কিন্তু
ছিন্নভিন্ন হওয়ার উপক্রম। কিন্তু আমাদের এই ক্ষিতিশ সিংহ কনিকে শিখিয়ে দিয়েছিল কি, ফাইট করি ফাইট। এই মূল মন্ত্রটি কিন্তু আমাদের কনি ক্ষিতিশ সিংহের কাছ থেকে নিয়েছিল। ক্ষিতিশ সিংহের কাছ থেকে নেওয়ার পরে সে কিন্তু জীবনে ফাইট করে সে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রতিষ্ঠিত হওয়ার পরে যেটা প্রতিদান, সেই প্রতিদান আদৌ ক্ষিতিশ সিংহ পেয়েছিল কিনা তার পরবর্তী অধ্যায়ে আলোচনার জন্য আমরা পরবর্তী ভিডিওর দিকে জন্য আমরা অপেক্ষা করব। আমরা আজ এখানে রাখি, কারণ আজকে পঞ্চম সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আজকে অনার্সের পরীক্ষা। আমার ছাত্রছাত্রীরা দূর থেকে ফোন করছে, আপনারা বুঝতেই পারছেন, তাদের ফোনগুলো অ্যাটেন্ড করতে হবে। আজ আমরা এখানে রাখলাম, পরবর্তী ভিডিওর জন্য তুমি অবশ্যই অপেক্ষায় থাকো। আমরা নিশ্চয়ই এই কনি উপন্যাসে যাবতীয় তথ্য, খুঁটিনাটি প্রশ্ন আমরা আলোচনা করে দেবো। নমস্কার।